নন্দিনী দেখল পার্থর গায়ের চাদরটার একটা কোণা একটু উঠে আছে, আর সেখান দিয়ে বেরিয়ে আছে একটা কালো রিভলভারের নল। নন্দিনী পুরো ঘটনাটা অনুমান করার আগেই একটা জোরালো শব্দে চারিদিক কেঁপে উঠল। নন্দিনী হাতের ডালাটা ফেলে দিয়ে দুহাত দিয়ে কান দুটো চেপে ধরল নিজের। চারিদিকে লোকজন হৈ হৈ শুরু করেছে। এমন সময় কোত্থেকে চারিদিকটা হঠাৎ ধোঁয়ায় ভরে গেল। পুরো ঘটনাটা ঘটতে 2 মিনিটেরও কম সময় লাগলো। রাহস্যিক, এটা শুধু একটা নাম নয়, এটা আমাদের স্বপ্ন, ভালোবাসা। নমস্কার, আমি পিয়ালি। আচ্ছা, ভালোবাসার জন্য মানুষ কত দূরই না যেতে পারে, তাই না? কেউ হয়তো ভালোবাসার জন্য পাগল হয়ে যায়, বা কেউ হয়তো তার ভালোবাসার মানুষকে বাঁচাতে পাগল হতে বাধ্য হয়। আজকে আমরা শুনবো পার্থ আর নন্দিনীর গল্প। পার্থ কি পাগল ছিল, নাকি সে কোনো কারণে পাগল হতে বাধ্য হয়েছিল? আজকে সেই রহস্যেরই গল্প শুনবো আমরা রাহস্যিকে। পাগল। গল্পটি ভালো লাগলে লাইক করে দিও, কিন্তু একটা ছোট্ট সাবস্ক্রাইব করে রাহস্যিকের পাশে থেকো, যাতে রাহস্যিক তোমাদের জন্য এরকম আরো অনেক রহস্যময় গল্প আনতে পারে। শুরু হচ্ছে পাগল। আচ্ছা বলুন তো, কোনো মানুষ কি জন্মগত পাগল হয়? উত্তরটা হলো না। একটা সুস্থ, স্বাভাবিক, সাধারণ মানুষ কখনো কখনো পরিস্থিতির চাপে পড়ে পাগল হয়ে যায়। এই যেমন ধরুন, কোনো বড় অ্যাক্সিডেন্ট, কোনো বড় শক, স্বজন বিচ্ছেদ, অথবা ব্যর্থ প্রেম, অথবা কোনো মানুষ কিছু সময় ইচ্ছে করে পাগল সেজে থাকে। কি, কেন এরকম বললাম বুঝতে পারলেন না তো? তবে চলুন শুরু করা যায়। এবছরই গ্র্যাজুয়েশন শেষ করেছে পার্থ। এখন সে বেকার, অর্থাৎ বাড়িতেই বসে আছে আর বিভিন্ন চাকরির ইন্টারভিউ দিচ্ছে। পার্থ ছেলে হিসেবে খুবই ভালো, বেশ শান্তশিষ্ট, কিন্তু তার চোখের সামনে কোনো অন্যায় সে দেখতে পারে না, সে তার প্রতিবাদ করে। পার্থর বাড়ি নৈহাটিতে। তার বাড়িতে তার বাবা, মা এবং এক বোন রয়েছে। সে মাঝে মধ্যেই বিকেল বেলা বন্ধুদের সঙ্গে গঙ্গার ঘাটে বসে আড্ডা মারে। অবশ্য বন্ধুদের সাথে বলাটা ভুল, কারণ খুব বেশি বন্ধু তার নেই। তার বন্ধু বলতে একজনই রয়েছে, শুভ। পার্থ আর শুভর বাড়ি একই গলিতে। ছেলেবেলা থেকেই তাদের বন্ধুত্ব এতটাই গভীর যে পাড়ার লোক বলতো তারা নাকি হরিহর আত্মা। এই শুভর সাথেই বিকেলবেলা গঙ্গার ঘাটে বসে আড্ডা মারে পার্থ। দুই বন্ধু গঙ্গার ঘাটে বসে অপরাহ্নের ক্লান্ত ম্লান সূর্যের দিকে তাকিয়ে নিজেদের জীবনের সমস্ত আনন্দ, দুঃখ, কষ্ট সব কিছু শেয়ার করে। সেদিন বিকেলেও ঠিক এমন ভাবেই দুজন গঙ্গার পাড়ে বসে আছে। এমন সময় শুভ বলে ওঠে, দেখ পার্থ, আমার মনে হয় এবার তোর ওকে সবটা জানানো উচিত। এই কথাটা শুনে পার্থ একটু চুপ থাকে, তারপর বলে, কি বলবো? কেন? তোর মনে ওর প্রতি যে ফিলিংসটা আছে সেটাই বলবি। না রে, সেটা বলা যাবে না। কেন বলা যাবে না? কেন শুনি। আরে একটু বোঝার চেষ্টা কর। বলা যাবে না, আমি বলতে পারবো না। তুই ভাব না, আমি ওকে এই কথাগুলো সব বলবো, তারপর যদি ও অ্যাকসেপ্ট না করে, যদি আমাকে ভুল বুঝে আমাকে ঘেন্না করে, আমার সাথে আর কোনো কথা না বলে, আমার থেকে অনেক দূরে চলে যায়, তখন তো আমাদের মধ্যে যে সুন্দর বন্ধুত্বটা আছে সেটাও আর থাকবে না। কথাটা হচ্ছিল নন্দিনীকে নিয়ে। নন্দিনী এই পাড়ারই মেয়ে। না, পার্থর শুধু একজন বন্ধুই নয়, আর একজন বান্ধবীও রয়েছে, নন্দিনী রায়। পার্থ যে নন্দিনীকে খুব ভালোবাসে এই কথাটা শুভ জানত, কিন্তু পার্থ নন্দিনীকে কিছুতেই তার মনের কথাটা বলতে সাহস পাচ্ছে না। তাই সেদিন বিকেলবেলা গঙ্গার পাড়ে বসে শুভ পার্থকে বোঝাচ্ছিল যে
সে যেন নন্দিনীকে সবটা বলে দেয়। দেখ পার্থ, তুই যদি কোনোদিন নন্দিনীকে না বলিস যে তুই ওকে ভালোবাসিস, তাহলে ও জানবে কি করে? শোন ভাই, সময়ের কাজ যদি সঠিক সময়ে না করা হয়, তাহলে সময়টা কিন্তু কারোর জন্য থেমে থাকে না। এই সব কথা শুনে পার্থ শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, ছাড়, বাদ দে সব কথা। চ, সন্ধে হয়ে এলো, বাড়ি ফেরা যাক। সেদিন রাতে শুয়ে শুয়ে পার্থ শুভর বলা কথাগুলো নিয়ে ভাবছিল। একবার তার মনে হলো যে সত্যি এবার তার নন্দিনীকে সবটা খুলে বলা উচিত। আবার ভাবল যে যদি নন্দিনী তাকে ভুল বুঝে তার উপর রাগ করে বন্ধুত্বটা নষ্ট করে দেয়, তাহলে কি করবে সে তখন? সে কিছুতেই বুঝতে পারছে না যে সে কি করবে। তার মনের মধ্যে একটা অদ্ভুত টানাপোড়েন চলছে। কি রে, সকাল 10টা বাজলো যে, কখন উঠবি ঘুম থেকে? মায়ের ডাকে ঘুম ভাঙল পার্থর। কাল সারা রাত নন্দিনীর কথা ভাবতে ভাবতে ভোরের দিকে চোখটা লেগে এসেছিল তার। সে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে হাতে চায়ের কাপটা নিয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, পথঘাট এখনো ভিজে। বৃষ্টিস্নাত গাছগুলির পাতা থেকে এখনো এক ফোঁটা করে জল পড়ছে। এমন সুন্দর একটা পরিবেশে পার্থর মনটা বড় উদাস হয়ে গেল। এমন সময় নিচ থেকে হঠাৎ পার্থর মায়ের গলা ভেসে এলো। এ বাবু, বাবু, তোর ফোন বাজছে। পার্থ নিচে নেমে এসে দেখল ফোনটা নন্দিনী করেছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ পার্থ, বলছি বিকেলে ফাঁকা আছিস রে? কেন রে, কিছু দরকার? না, দরকার সেভাবে নেই, এমনি একটু গল্প করতাম। সময় হবে তোর? পার্থর উদাস মনটা আনন্দে পুলকিত হয়ে উঠল। সে তো এটাই চায়। সে তো সারা দিন, সারা রাত, সারাটা জীবন শুধু নন্দিনীর সাথেই কাটাতে চায়। নন্দিনীর একবার দেখা পাওয়ার জন্য সে সারাক্ষণ ছটফট করতে থাকে। আর আজ নন্দিনী স্বেচ্ছায় ফোন করে তাকে দেখা করতে বলছে। এর চেয়ে বেশি আনন্দের কি আর কিছু হতে পারে? হ্যাঁ, আজকে বিকেলে আমার তেমন কোনো কাজ নেই। কোথায় দেখা করবি বল? আচ্ছা, তাহলে এক কাজ কর, বিকেল 4টের সময় পুকুর পাড়ে আসিস, ঠিক আছে? নন্দিনী ফোনটা রেখে দেওয়ার পরই পার্থ শুভকে ফোন করলো। হ্যাঁ বল, কি হয়েছে? এইমাত্র নন্দিনী ফোন করেছিল আমায়, জানিস? হ্যাঁ, তো কি বললো? বিকেলবেলা দেখা করতে বলল। বলিস কি রে, ও তোর সাথে স্বেচ্ছায় দেখা করতে চেয়েছে? আরে হ্যাঁ রে, সত্যি বলছি আমি। দেখ ভাই, এটাই কিন্তু শেষ সুযোগ। তুই আজকেই ওকে সবটা বল, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখছি আমি, দেখছি। ওরে দেখছি করিস না, পরে কিন্তু পস্তাবি। আরে বাবা, বললাম তো ঠিক আছে। উফ, তোকে কিছু একটা বললেই খালি একটাই কথা, ওকে বল, ওকে বল। বলবো, সময় হোক, আমি সব বলবো। আচ্ছা এখন রাখলাম, বুঝলি, যেতে হবে। ঠিক আছে, রাখ। সেদিন বিকেলবেলায় পুকুর পাড়ে দেখা করলো নন্দিনী এবং পার্থ। বিভিন্ন গল্পগুজব করার পর একসময় পার্থ ভাবল যে আজকে সে নন্দিনীকে বলেই দেবে তার মনের কথাটা। কিন্তু পরক্ষণেই তার মনে হলো নন্দিনী তো তাদের চেয়ে অনেক বেশি বড় লোক। নন্দিনীর পরিবার মেনে নেবে তো? আর নন্দিনী, সেও যদি না মানে? এই একই প্রশ্নগুলো তার মনের ভেতর এমনভাবে ঘুরপাক খেতে থাকে সবসময় যে তার নিজেকে বড় অস্থির লাগে। তাই সেদিন অনেক চেষ্টা করেও কিছুতেই তার মুখ থেকে তার মনের কথাগুলো বেরোলো না। সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে সে শুভকে ফোন করলো। হ্যালো। কি রে, আজকে বলতে পারলি তোর মনের কথাটা? নাকি আজকেও ভ্যাবলাকান্তের মতো চুপচাপ রয়ে গেলি? না রে ভাই, আজও পারলাম না। আমি চেষ্টা করেছিলাম, বিশ্বাস কর, কিন্তু কিন্তু কিছুতেই আমার মুখ দিয়ে বেরোলো না কথাগুলো। তুই ছাড় তো, তোর দ্বারা হবে না।
ফোনটা রাখ, রাখ তো ফোনটা, যত সব। এই বলে ফোনটা কেটে দিল শুভ। পার্থর নিজের ওপর বড্ড রাগ হলো। সে তো চায় সবটা বলতে, কিন্তু পারছে না কেন। এমন সময় পিছন থেকে কি যেন বলে উঠল, হবে না, হবে না, ও তোর কোনোদিনও হবে না। পার্থ পিছন ঘুরে দেখল আয়নায় তারই প্রতিচ্ছবি কথা বলছে। কেন হবে না কেন? আমি তো ওকে সত্যি ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসা? এ কি, তুমি হাসছো কেন? আরে আরে হাসছি তোর কথা শুনে। তুই তুই ভাবলি কি করে? হ্যাঁ, ও ও তোর মতো একটা ছেলেকে, ভালোবাসবে? এই, তুই ওর স্ট্যাটাস দেখেছিস কখনো? আর আর নিজের স্ট্যাটাসটা দেখেছিস? তোর তোর কোনো ধারণা আছে ওর বাবা কত বড় লোক? ও তোর মতো এরকম একটা নিম্ন মধ্যবিত্ত ছেলের বউ হবে? তুই ভালোবাসা? আচ্ছা, তুই 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 কি দিতে পারবি ওকে? কেন ভালোবাসা? আমি ওকে আমার সবটা দেব। আমার সবটা ভালোবাসা শুধুমাত্র ওর জন্য। ওকে ভরিয়ে রাখবো আমি। ভালোবাসা? এই, তোর এখনো ধারণা ভালোবাসায় থাকবে? আরে বাবা, ভালোবাসা দিয়ে পেট ভরে না। ভালোবাসা দিয়ে নিজের শখ পূরণ করা যায় না। তুই পারবি ওর দামি দামি সোনার গয়না গড়িয়ে দিতে? তুই পারবি ওকে বড় বড় ক্যাফে রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে? পারবি দেশ বিদেশ, আরে বাবা অন্তত ঘুরতে নিয়ে যেতে? কিরে, পারবি? 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 পারবো। ও যদি চায় আমি হৃদয় কেটে ওকে উপহার দেব। পারবো। পারবি? পারবো, হৃদয় কেটে উপহার দেব। পার্থর মাথায় যেন আগুন জ্বলে উঠল। ওই বিদ্রুপ ভরা হাসিতে তার যেন সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। সে রাগে টেবিলের উপর রাখা পেপারওয়েটটা তুলে ছুঁড়ে মারল আয়নাটার দিকে। সঙ্গে সঙ্গে ঝনঝন শব্দে আয়নাটা ভেঙে সারা ঘরে কাঁচ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। বাবু, এই বাবু, কি হয়েছে রে? কি ভাঙলি? এ কি, আয়নাটা ভাঙলি কি করে? না মানে, আসলে না মানেটা কি? তোর রাগ দিন দিন খুব বেড়ে যাচ্ছে, জানিস তো? এত রাগ ভালো নয়। তুই জিনিসপত্র ভেঙে রাগ দেখাচ্ছিস কেন? কি হয়েছেটা কি? পার্থ আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে তার মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল। কি রে, কি হয়েছে বাবা? কাঁদছিস কেন তুই? না, কিছু না। এই বলে পার্থ ঘর থেকে বেরিয়ে গেল। রাতে তার মা তাকে খাবার জন্য ডাকলে সে বলল, না গো মা, শরীরটা ভালো নেই, মাথাটাও একটু ধরেছে, আমি খাবো না, বুঝলে? তোমরা খেয়ে নাও। স্বাভাবিকভাবেই ছেলের এইরূপ আচরণ দেখে মা বেশ চিন্তিত হয়ে পড়লেন। তাই সেদিন রাতে পার্থর মা পার্থর সাথে তার ঘরেই শুল। শোন বাবা, কি হয়েছে বল না আমায়। বললাম তো কিছু হয়নি, শুধু ভালো লাগছে না শরীরটা। দেখ, একটা কথা বলি, তুই বড় হয়েছিস, ভালো মন্দ বুঝতে শিখেছিস। হ্যাঁ, এমন কিছু করিস না যাতে নিজেকে কষ্ট পেতে হয়। আর কোনো কথা নিজের মনে চেপে রাখিস না বাবা। সেই কথাটা অন্য কাউকে বললে দেখবি অনেকটা হালকা লাগছে নিজেকে। মায়ের এই কথাগুলো শুনে পার্থর মনে হলো, যাই হয়ে যাক, এবার নন্দিনীকে সবটা বলতেই হবে আমায়। না হলে যে ও কোনোদিনও জানবে না আমি ওকে কতটা ভালোবাসি। আর সত্যি তো, মা শুভ ওরা তো কেউ ভুল বলছে না।
সত্যি তো, আমি যদি কথাটা আমার মনেই চেপে রাখি তাহলে ও জানবে কি করে? আর আমি ভালোবেসে তো কোনো অন্যায় করছি না। না 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 না, আমি আমি কালকেই নন্দিনীকে ডেকে সবটা বলবো। পরের দিন সকালবেলা পার্থ ঘুম থেকে উঠে সবার আগে নন্দিনীকে ফোন করলো। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। বলছি, আজকে বিকেলে একটু দরকার ছিল তোর সাথে। পুকুর পাড়ে আসতে পারবি? আজকে বিকেলে? হ্যাঁ, আমারও তোর সাথে কিছু কথা ছিল। ঠিক আছে, তাহলে ওই বিকেল 4টের সময় আসবো। হ্যাঁ বেশ, ঠিক আছে। সেদিন বিকেলবেলা একটু যত্ন করে সাজলো পার্থ। আলমারি থেকে একজোড়া ইস্ত্রি করা জামা প্যান্ট নিয়ে পরল সে। একটা ব্যাগ নিল আর তার মধ্যে একটা চকলেট আর নিজের বাড়ির গাছে ফোটা টুকটুকে লাল টাটকা গোলাপটাও ছিঁড়ে নিল সে এবং সেটাকে ব্যাগের মধ্যে ভরে ফেলল। পুকুর পাড়ে পৌঁছে পার্থ দেখল নন্দিনী তখনও এসে পৌঁছায়নি। পুকুর পাড়টা বড়ই শান্ত এবং নির্জন। এই পুকুর পাড়ে এলেই পার্থর মনে হয় প্রকৃতি যেন এক অন্য রূপ মেলে ধরেছে এখানে। জনকোলাহল বেষ্টিত শহরের থেকে এই জায়গাটা একেবারে ভিন্ন। তাই এই সুন্দর নির্জন জায়গাটাকেই পার্থ বেছে নিয়েছে তার মনের মানুষকে তার মনের কথা জানানোর জন্য। বন্ধুরা, আমি পাগল, মানে পাগলের প্রধান চরিত্রে। তো তোমরা শুনছো পাগল, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাও। আর নিচে কমেন্ট করতে ভুলবে না আমাকে শুনতে তোমাদের কেমন লাগছে। আর কি হবে এরপরে, মানে মিল কি হবে? মিল তো ছেড়ে দাও, যদি মিল না হয় তাহলে কোন দিকে এগোচ্ছে গল্পটা, কেন গল্পের নাম পাগল, আর কি কি অপেক্ষা করছে এই গল্পে, বন্দুক ফন্দুকই বা কেন, সবটা জানতে হলে অবশ্যই পুরোটা শুনতে হবে। সঙ্গে থাকো। নন্দিনী যখন এসে পৌঁছলো তখন প্রায় 4:20 বাজে। পার্থর মনে এতক্ষণ যে সাহসটা ছিল, নন্দিনী আসার পরেই তার সেই আভ্যন্তরীণ সাহসটা এক মুহূর্তে যেন উবে গেল। সে একটু ভ্যাবাচাগা খেয়ে বোকার মতো তার দিকে তাকিয়ে রইল। কি রে? ওই হ্যাঁ বল। আরে কি হ্যাঁ হ্যাঁ ডাকলি কেন বল? ডাকলাম কেন? ডাকলাম, আরে হ্যাঁ সেটাই তো জানতে চাইছি, কেন ডাকলি বল? আরে ডাকলাম মানে তোকে, মানে আসলে মানে আরে কি মানে মানে করছিস? ছাড়, বাদ দে। শোন, আমার তোকে একটা কথা বলার আছে, সেটাই বরং আগে বলে নি। কি কথা? কথা বলা ভুল, একটা খুশির খবর আছে বলতে পারি। খুশির খবর? বল না, বল কি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বিয়ে? কার সাথে? আমার বাবার এক বন্ধুর ছেলে, ওর নাম সৌরভ রায়চৌধুরী। অনেক বড় বিজনেস ওদের। পাকা কথা হয়ে গেছে, এই সামনের মাসে বিয়ে। তোকেই সবার আগে খবরটা দিলাম, কিন্তু কাকু কাকিমাকে নিয়ে অবশ্যই আসতে হবে। যদিও আমি পরে বাবা মার সাথে তোদের বাড়িতে যাব, একেবারে কার্ড দিয়ে নেমন্তন্ন করে আসব। কি রে, ওই তুই খুশি নোস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি তো, খুব খুশি, আমি খুব খুশি। আচ্ছা নে, এবার বল তুই কি বলবি বলছিলিস। কি বলবো, কি বলবো যেন মনে পড়ছে না রে। মনে পড়লে আমি ফোন করে বলবো না হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসলাম রে। আসলে বাবা মার সাথে একটু বেরোবো, ওই কিছু কেনাকাটা করার ছিল। টাটা। চলে যাচ্ছিস? আচ্ছা। পার্থর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। তার স্বপ্ন, তার আশা, তার সমস্ত পরিকল্পনা এক লহমায় কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সে নিথর পাথরের মূর্তির মতো সেখানে বেশ কিছুক্ষণ বসে রইল। ফোনের আওয়াজে পার্থর হুঁশ ফিরল। একটা আননোন নাম্বার থেকে কলটা এসেছে, তবে নাম্বারটা একটু অদ্ভুত।
সাধারণত ভারতের যে কোনো নাম্বার শুরু হয় +91 দিয়ে, কিন্তু এই নাম্বারটা শুরু হয়েছে +55 দিয়ে। হ্যালো। পার্থপ্রতিম চ্যাটার্জি? হ্যাঁ, আপনি কে? আমি কে সেটা না জানলেও চলবে। মানে? ফোনটা কেটে গেল। পার্থ এই কলের মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না। সে সাথে সাথে ট্রুকলারে নাম্বারটা সার্চ করল, কিন্তু এই নাম্বারের কোনো ডিটেলস ট্রুকলারে পেল না। সেখানে শুধু একটাই জিনিস সে দেখতে পারল, যে নাম্বারটা একটা ইন্টারন্যাশনাল নাম্বার শো করছে। নন্দিনী আজ অন্য কারোর হয়ে যাবে। হ্যাঁ, আজকে নন্দিনীর বিয়ে। পার্থ নন্দিনীকে নিজের মনের কথাটা বলতে পারেনি। নন্দিনী জানলই না যে পার্থ তাকে কতটা ভালোবাসে। না, নন্দিনীর কোনো দোষ নেই, দোষটা পার্থরই। কারণ পার্থই তো নিজের ভালোবাসা তার সামনে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। নন্দিনী যদি জানতো যে পার্থ তাকে কতটা ভালোবাসে, তাহলে হয়তো সে বিয়েটা করতো না, কিংবা হয়তো করতো। কারণ পার্থ তাকে ভালোবাসলেও নন্দিনী আদেও পার্থকে ভালোবাসে কিনা তা পার্থর জানা নেই। বিয়ের মণ্ডপের সামনে দাঁড়িয়ে এই কথাগুলোই ভাবছিল পার্থ। এই কদিনের মধ্যে নন্দিনীর সাথে তেমন একটা দেখা বা কথা কোনোটাই হয়নি তার। বিয়ের তোড়জোড় নিয়ে খুবই ব্যস্ত ছিল নন্দিনী। শুধু গত শুক্রবার নন্দিনী তার বাবা মায়ের সঙ্গে পার্থর বাড়ি এসে তাদের সপরিবারে নিমন্ত্রণ করে গেছে। নন্দিনীর হবু বর এখন পার্থর সামনে দাঁড়িয়ে, আর নন্দিনী তাকেও 4 জন পিঁড়ির মধ্যে ধরে দাঁড়িয়ে আছে। তার মুখটা একজোড়া পান পাতা দিয়ে ঢাকা। পার্থ বুঝতে পারছে যে তারা দুজন হাসছে। চারিদিকের সবাই খুব আনন্দিত। শুধু পার্থর চোখের কোণ দুটো ধীরে ধীরে ভরে উঠছে বেদনার রক্ত অশ্রুতে। সে বুঝতে পারল যে কিছুতেই নিজের কান্না সে আর চেপে রাখতে পারবে না। তাই সে সেখান থেকে বেরিয়ে বিয়েবাড়ির সামনের বড় রাস্তায় চলে এলো। সে আজ বুক ফাটিয়ে হাউ হাউ করে কাঁদতে চায়, চিৎকার করে বলতে চায় যে নন্দিনী, আমি তোমায় ভালোবাসি, কিন্তু পারছে না। বিয়েবাড়িতে আসা গাড়িগুলো লাইন দিয়ে পর পর সেখানে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় পার্থর ফোনটা হঠাৎ বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বার করে সে দেখে আবার একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। তবে এবারের নাম্বারটা আগের মতন নয়, এটা অন্য নাম্বার। এই নাম্বারটা শুরু হয়েছে +33 দিয়ে। হ্যালো। হঠাৎ পার্থ বুঝতে পারে তার মুখটা প্রচন্ড জোরে কেউ চেপে ধরেছে। একটা মিষ্টি গন্ধ হু হু করে নাকে ঢুকছে তার। ধীরে ধীরে পার্থর সমস্ত চেতনা কালো গভীর অন্ধকারের অতলে তলিয়ে যায়। ঠিক কতক্ষণ ধরে অচেতন অবস্থায় পড়েছিল পার্থ তা সে জানে না। যখন তার জ্ঞান ফিরে এলো, সে দেখল একটা অন্ধকার ঘরে একটা কাঠের চেয়ারে সে বসে আছে। চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই পার্থ অনুভব করলো যে তার হাত দুটো চেয়ারের হাতলের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। পার্থর মনে হলো তার সামনেই কেউ বা কারা দাঁড়িয়ে আছে, কিন্তু সে ভালো করে তাদের চেহারাটা দেখতে পাচ্ছে না, কারণ গোটা ঘরটাই অন্ধকার। শুধু ঘরের দেওয়ালে জ্বলে থাকা নীল রঙের ডিম লাইটটার আলো ঘরটাকে যেন একটা আলো আঁধারের মায়াজালে আবদ্ধ করে ফেলেছে। পার্থপ্রতিম চ্যাটার্জি কে, তাই তো? সামনে থেকে ভেসে আসা গলার আওয়াজটা পার্থর খুব চেনা। সে সেই অদৃশ্য ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, ও, আপনি আমায় ফোন করেন, তাই তো? হ্যাঁ,
ঠিকই ধরেছ, আমি সেই লোক। কিন্তু আগে বলুন আপনি কে, আর আমাকে এখানে আটকে রেখেছেন কেন? আমি কে সেটা তোমার না জানলেও চলবে। হ্যাঁ, তোমায় কেন এখানে আটকে রেখেছি সেটা জানার অধিকার তোমার আছে। আসলে তোমায় আমার একটা কাজ করতে হবে, অবশ্য যদি তোমার মত থাকে তবেই। যদিও আমার মনে হয় এই কাজ করতে তুমি কোনো আপত্তি করবে না। কিন্তু কাজটা কি? বলবো, সব বলবো। এত তাড়া কিসে? এতটা পথ জার্নি করে এসেছো, একটু রেস্ট করো, পরেই ধীরে সুস্থে সব কথা আলোচনা করা যাবে, কেমন? পার্থ কিছু বুঝে ওঠার আগেই তার নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো এবং আবার তার সমস্ত চেতনা গভীর অন্ধকার গহ্বরের অতলে তলিয়ে গেল। নন্দিনীর বিয়ের 1 বছর পেরিয়ে গেছে। এই 1 বছরে সংসারের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে এখন সে একজন নিপুণ দক্ষ সুগৃহিণীতে পরিণত হয়েছে। সৌরভের সান্নিধ্য এই 1 বছরে সে যথেষ্ট উপভোগ করেছে। এখন সে ও সৌরভ দেওঘরে এসে রয়েছে। সৌরভের কাজের সূত্রে আগামী 3 মাসের জন্য তাদের এখানেই থাকতে হবে। না, সৌরভ তাকে প্রথমে এখানে আনতে চায়নি, কিন্তু তার বাবা মার জোড়াজুড়ি এবং নন্দিনীর অভিমানী মুখ দেখে এক প্রকার বাধ্য হয়ে শেষ পর্যন্ত সেও নন্দিনীকে সঙ্গে করে নিয়ে এসেছে। এখানে আসার পর থেকেই নন্দিনী লক্ষ্য করেছে যে ইদানিং সৌরভ যেন তাকে একদমই সময় দিচ্ছে না। না, এতে যে নন্দিনী তাকে খুব একটা দোষ দেয় তা কিন্তু নয়, কারণ সৌরভ সকালবেলা ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরোয় এবং রাত করে বাড়ি ঢোকে, এবং যেটুকু সময় সে বাড়িতে থাকে তার মাঝেও সৌরভ ফোনে কাদের সঙ্গে যেন কথা বলে। সেই সময় যদি নন্দিনী সেখানে উপস্থিত হয় বা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাতে সৌরভ যে একটু বিরক্তই হয় তা সে ভালো করেই বুঝতে পারে। নন্দিনী বুঝতে পারে যে কাজের চাপ প্রবল, তাই সেও সৌরভকে বিরক্ত না করে নিজেকে একাই খুশি রাখার চেষ্টা করে। কিন্তু সারাটা দিন তার কিছুতেই সময় কাটতে চায় না, কারণ বাড়িতে করার মতো কাজ তার কিছুই নেই। সমস্ত কাজের জন্যই আলাদা আলাদা লোক রয়েছে। একদিন সকালবেলা নন্দিনী ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছিল। এমন সময় তার বাড়ি রান্নার লোক মিনতিদি তাকে ডেকে বলল, বৌদি, তোমায় একটা কথা বলবো? হ্যাঁ, বল না, কি বলবি? বলছি, তুমি তো সারাদিন বাড়িতে একাই বসে থাকো, তা আমাদের এইখানে এই সামনে 9 লাখা মন্দির আছে, তুমি যাবে? 9 লাখা মন্দির? সেটা কিসের মন্দির রে? আরে রাধাকৃষ্ণের মন্দির গো, খুব সুন্দর। চলো না, গিয়ে দেখবে একবার। না, আজকে ছাড়, কাল সকালে যাব। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি কাল সকালে স্নান করে তৈরি হয়ে থেকো। আচ্ছা। পরদিন সকালবেলা নন্দিনী স্নান সেরে শাড়ি পরে পুজোর ডালা নিয়ে তৈরি হয়েছিল। সৌরভ ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরোনোর পরেই সে মিনতির সঙ্গে বেরিয়ে পড়ল। মন্দিরটা নন্দিনীর বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, টোটোয় করে আসতে মিনিট 10 সময় লেগেছে। বাড়ির কাছে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে তা নন্দিনীর জানা ছিল না। আসলে নন্দিনী দেওঘর আসার পর থেকে বাড়ির বাইরে খুব একটা বের হয়নি, আর যেটুকু বেরিয়েছে তাতেও তার এই দিকটা আসা হয়নি। মন্দিরটা অপূর্ব সুন্দর। 6-7টা সিঁড়ি পেরিয়ে মন্দিরটায় উঠতে হয়। মন্দিরের মূল গর্ভগৃহের বাইরে একটা বিরাট চাতাল রয়েছে, সেখানে ফুরফুর করে হাওয়া বইছে। বহু মানুষ সেখানে নিঃশব্দে বসে প্রার্থনা করছে। পুজো দিয়ে মিনতির সঙ্গে মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে আসছিল নন্দিনী। হঠাৎ তার চোখ পড়ল সেই সিঁড়িটার বাঁদিকের কোনায় বসে থাকা একটা মানুষের দিকে। লোকটার গায়ে একটা নোংরা চাদর জড়ানো, মুখটা দাড়ি এবং চুলে অনেকটাই ঢেকে গেছে। কিন্তু তাও লোকটাকে দেখে কেমন জানি চেনা লাগলো নন্দিনীর। তার মনে হলো যে লোকটাকে সে আগে কোথাও দেখেছে এবং লোকটা তার খুব চেনা। মিনতি, এই লোকটাকে তুই চিনিস? না গো বৌদি, ঠিক চিনি না, তবে রোজ এইখানেই বসে তাকে দেখি। আচ্ছা,
কতদিন ধরে একে এখানে দেখছিস বলতে পারবি? তা তো ঠিক বলতে পারবো না গো বৌদি, তবে 5-6 মাস তো হবেই। মনে মনে একটা হিসেব কষে নিল নন্দিনী। তারপর পুজোর ডালাটা মিনতির হাতে দিয়ে লোকটার সামনে উবু হয়ে বসে পড়ল। খুব ভালো করে লোকটাকে দেখতে লাগলো সে, এবং তারপর বুঝতে পারল যে তার সন্দেহটাই ঠিক। না, যতই হোক এই লোকটাকে চিনতে তার কোনো ভুল হয়নি। একটু ইতস্তত করেই লোকটাকে ডাকলো সে। পার্থ? লোকটা মুখ তুলে ফ্যাল ফ্যাল করে নন্দিনীর দিকে তাকিয়ে রইল। নন্দিনীর বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। নন্দিনী লোকটাকে চিনতে কোনো ভুল করেনি। হ্যাঁ, এই হলো নন্দিনীর অন্যতম প্রিয় বন্ধু পার্থ, যাকে নন্দিনীর বিয়ের রাত থেকেই আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেছিল পার্থর বাবা মা। নন্দিনীর বাবা মাও অনেক রকম ভাবে সাহায্য করেছিল এবং খোঁজ নিয়েছিল, কিন্তু কিছুতেই এতদিন তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, বা কেউ তার কোনো খবর দিতে পারেনি। আর আজ 1 বছর বাদে বাড়ি থেকে এত দূরে যে তাকে দেখতে পাবে নন্দিনী, তা সে কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। নন্দিনী তাকে আবার ডাকলো। পার্থ, এই পার্থ, দেখ, চিনতে পারছিস? দেখ, আমি নন্দিনী। কিন্তু লোকটা এখনো ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে আছে। সে কোনো উত্তর দিল না। মিনতি এসবের কিছুই বুঝতে পারল না। সে নন্দিনীকে জিজ্ঞেস করলো, ও বৌদি, তুমি কি এই লোকটাকে চেনো নাকি গো? হ্যাঁ, চিনি। ও আমার বাড়ির ওখানে থাকতো। আমার খুব ভালো বন্ধু। ওর নাম পার্থ। কিন্তু কিন্তু ও এখানে, ও কথা বলছে না কেন? দেখ, কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, দেখ। ওকে তো কোনোদিনই কারোর সাথে কথা বলতে দেখিনি গো। আমি যখন এখান দিয়ে কাজে যাই তখন দেখি ও সব সময় এইরকম মুখ গুজে এখানে বসে থাকে। কারো যদি দয়া হয় তখন সে প্রসাদ দিয়ে যায়। আচ্ছা, ওকে আমাদের বাড়ি নিয়ে গেলে হয় না? কি রে পার্থ, শোন না, তুই যাবি আমাদের সাথে? ও মিনু দিদি, তুমি একবার বলো না। পার্থ কোনো কথা বলল না, শুধু নন্দিনীর দিকে তাকিয়ে রইল। এমন সময় মিনতি নন্দিনীকে বলল, না গো বৌদি, ওকে নিয়ে গেলি যদি আবার দাদাবাবু রাগ করে, তার সে তুমি বরং বাড়ি চলো, গিয়ে দাদাবাবুর সাথে কথা বলে না হয় একটা ব্যবস্থা করোখন। তা তুই ঠিকই বলেছিস। আচ্ছা, ঠিক আছে, আমি বাড়ি গিয়ে আজই সৌরভের সাথে কথা বলবো। নন্দিনীর চোখের কোণায় জল এসে গেছিল। আঁচলের কোণাটা দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো নন্দিনী। মিনতির থেকে পুজোর ডালাটা হাতে নিল। তারপর বেশ কয়েকটা ফল এবং মিষ্টি পার্থর সামনে রাখা ওই বাটিটাতে দিয়ে দিল। রাতে সৌরভ বাড়ি ফিরে এলে নন্দিনী তাকে সব খুলে বলল। সব শুনে সৌরভ বলল, তুমি শিওর যে ওটা তোমার বন্ধু পার্থই? হ্যাঁ গো, আমি নিজের চোখে ভালো করে দেখেছি। আর তাছাড়া আমি ওকে চিনব না? না না, এটা হতেই পারে না। দেখো, তুমি আমাকে ভুল বুঝো না, কিন্তু যতই হোক এভাবে একটা অচেনা জায়গায় একটা বাইরের লোককে এরকম বাড়িতে এনে রাখা একটা রিস্ক তো আছেই। তার মধ্যে আমি তো সারাদিন বাড়ি থাকি না। তার চেয়ে একটা কাজ করো না, তুমি তো সারাদিন বাড়িতে একাই থাকো, তুমি বরং মিনতিকে নিয়ে রোজই মন্দিরে যেও, আর গিয়ে ওর সাথে দেখা করে এসো এবং ফেরার সময় ওকে প্রসাদও দিয়ে এসো। সৌরভের কথাটা মন থেকে নন্দিনী ঠিক মেনে নিতে পারল না। পার্থ যে নন্দিনীর কোনো ক্ষতি করতে পারে এটা নন্দিনী বিশ্বাস করে না। কারণটা হয়তো নন্দিনী জানে অথবা জানেও না। নন্দিনীর মনে হতো যে পার্থ হয়তো তাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে পার্থ তাকে কোনোদিনও এই কথাটা জানায়নি। থাক সেসব কথা। আচ্ছা, ঠিক আছে, তাই করব না হয়। তারপর থেকে প্রত্যেকদিন সকালবেলা নন্দিনী মিনতির সঙ্গে ওই মন্দিরে যেত।
এবং পার্থর সঙ্গে যতটা সম্ভব কথা বলার চেষ্টা করত, কিন্তু পার্থ তার সঙ্গে কোনো কথাই বলতো না, শুধু ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে থাকত। ফেরার সময় প্রত্যেক দিন নন্দিনী তাকে ফল প্রসাদ দিয়ে আসতো খাবার জন্য। এইভাবে প্রায় 1 মাস কেটে গেল। অবশেষে নন্দিনী একদিন রাতে সৌরভকে ডেকে বলল, দেখো, এইভাবে আর চলতে পারে না। আমি তো তোমায় বললাম যে আমি ওকে চিনি, ও আমার বন্ধু পার্থই। আমি ওর এই অবস্থা আর দেখতে পারছি না। আমার এই নতুন ফোনে ওর বাবা মার নাম্বারও নেই, আর এখন তারা আমাদের বাড়ির ওখানে আর থাকেও না। ওদের সাথে কিছুতেই আর যোগাযোগ করা সম্ভব নয়। শোনো না, তুমি না হয় একবার কাল আমাদের সঙ্গে মন্দিরে চলো, গিয়ে ওকে দেখে আসবে। তুমিও তো আমাদের বিয়ের সময় ওকে দেখেছিলে, বলো? হ্যাঁ, সে দেখেছিলাম, কিন্তু এখন আর মুখটা আমার মনে নেই। হ্যাঁ, দেখলে হয়তো চিনতে পারবো। ঠিক আছে, কাল তো হবে না, কাল একবার তাড়াতাড়ি ফ্যাক্টরিতে যেতে হবে, একটু কাজ আছে। আর তুমি বরং পরশুদিন চলো আমার সাথে, আমি পরশুদিন যাব। আচ্ছা ঠিক আছে, তাই যেও না হয়। পরের দিন পার্থকে নন্দিনী বলল, জানিস, কালকে তোকে আমার বরের সঙ্গে দেখা করাবো। কি রে, তুই শুনছিস? তোর মনে আছে ওকে? সেই রে, আমাদের বিয়ের সময় ওকে দেখেছিলি। ও কাল আসবে আমার সঙ্গে, তোকে দেখতে আসবে। কি রে, তুই বুঝছিস? নন্দিনী দেখল সৌরভের আসার কথাটা শুনে পার্থর চোখ দুটো কেমন যেন জল জল করে উঠল, যদিও সে নন্দিনীর সঙ্গে কোনো কথাই বলল না। পরদিন সকালবেলা সৌরভ স্নান করে নন্দিনীর সঙ্গে নলাখা মন্দিরে গেল। আজ আর মিনতিকে সঙ্গে আনেনি তারা। মন্দিরে ওঠার সময় সৌরভের চোখটা পার্থর দিকে পড়ল, কিন্তু সে পার্থর মুখটা দেখতে পারল না, কারণ পার্থ মুখটাকে 2 হাঁটুর মাঝে গুঁজে বসেছিল। পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে নন্দিনী পার্থকে ডাকল, পার্থ, এই পার্থ, দেখ দেখ কে এসেছে, দেখ, আমি সৌরভকে নিয়ে এসেছি। কে রে, শুনতে পাচ্ছিস না? কে রে, মুখটা তোল না। পার্থ কিছুতেই নন্দিনীর কথায় সাড়া দিল না, এমনকি আজকে কিছুতেই তার দিকে তাকালোও না। নন্দিনী ক্রমাগত তাকে ডেকে চলেছে। এক পর্যায়ে প্রায় অধৈর্য হয়ে নন্দিনী পার্থকে একটু জোরে ঝাঁকিয়ে দিল। হঠাৎ করে পার্থ মুখ তুলে সোজা সৌরভের দিকে চাইল। তার দৃষ্টি শান্ত কিন্তু দৃঢ়। নন্দিনীও তাকালো সৌরভের দিকে, কিন্তু কিছুই বুঝতে পারল না। তারপর পার্থর দিকে ফের ঘুরে তাকাতেই নন্দিনীর শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। নন্দিনী কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নন্দিনী দেখল পার্থর গায়ের চাদরটার একটা কোণা একটু উঠে আছে, আর সেখান দিয়ে বেরিয়ে আছে একটা কালো রিভলভারের নল। নন্দিনী পুরো ঘটনাটা অনুমান করার আগেই একটা জোরালো শব্দে চারিদিক কেঁপে উঠল। নন্দিনী হাতের ডালাটা ফেলে দিয়ে 2 হাত দিয়ে কান দুটো চেপে ধরল নিজের। চারিদিকে লোকজন হৈ হৈ শুরু করেছে। এমন সময় কোত্থেকে চারিদিকটা হঠাৎ ধোঁয়ায় ভরে গেল। পুরো ঘটনাটা ঘটতে 2 মিনিটেরও কম সময় লাগলো। ধোঁয়া যখন একটু একটু করে কমে এলো, তখন নন্দিনী দেখল তার সামনে সিঁড়িতে কেউ বসে নেই, শুধু পড়ে রয়েছে একটা ছেঁড়া ময়লা চাদর। তার পাশেই সিঁড়ি দিয়ে গড়িয়ে রাস্তায় পড়ে আছে সৌরভের দেহ। সৌরভের জামা ভেসে যাচ্ছে রক্তে। তাদের ঘিরে দাঁড়িয়ে আছে প্রচুর লোকজন। নন্দিনী চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো। তার মনে হলো তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। অবশেষে সেখানেই জ্ঞান হারালো নন্দিনী। সূর্যটা একটু একটু করে গঙ্গার ওপারে অস্ত যাচ্ছে। এই শান্ত বিকেলে গঙ্গার পাড়ে বসে নিজেকে বড্ড ক্লান্ত লাগছে পার্থর। সে আর লড়াই করতে পারছে না। গঙ্গার পাড়ে একটা বেঞ্চে বসে রয়েছে পার্থ, আর তার পাশে স্যুট পরে বসে রয়েছেন একজন ভদ্রলোক।
ওয়েল ডান বুলেট। ভদ্রলোকের এই কথা শুনে তার দিকে ঘুরে তাকিয়ে পার্থ বলল, আমি যে আর পারছি না স্যার। এভাবে নিজের সাথে নিজেই লড়াই করতে করতে আজ যে আমি বড্ড ক্লান্ত। আজ আমার জন্য, শুধুমাত্র আমার জন্য নন্দিনী বিধবা হয়ে গেল। তুমি তো নন্দিনীকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ স্যার, নিজের চেয়েও বেশি। কিন্তু দেশের চেয়েও বেশি কি? শোনো, যেদিন তোমায় রয়ের জন্য অ্যাসাইন করা হয়েছিল সেদিনই পার্থ মারা গেছিল। এখন তুমি আর পার্থ প্রতিম চ্যাটার্জি নও, এখন তুমি বুলেট, ইন্ডিয়ান রয়ের একজন ফিল্ড এজেন্ট। আর সত্যি কথা বলতে কি, এতে যে নন্দিনীর আদৌ কোনো ক্ষতি হয়নি সেটা তো তুমি জানো। কিন্তু স্যার, নন্দিনী তো এসব কিছুই জানে না। না, ও তো জানে না যে ওর হাজবেন্ড সৌরভ রায়চৌধুরী আসলে আসলে একটা বেআইনি আর্মস ডিলার ছিল। কিন্তু তুমি তো জানো, তুমি তো জানতে যে সৌরভ একটা বিরাট অ্যামাউন্টের বেআইনি অস্ত্র বাংলাদেশে পাচার করতে চলেছিল। আর তাছাড়া নন্দিনী জানে না এটা ঠিক, কিন্তু যেদিন এ ব্যাপারটা জেনে যেত সেদিন যে নন্দিনীর জীবনের শেষ দিন হতো তা নিশ্চয়ই তোমায় বলতে হবে না। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমি নন্দিনীকে বাঁচিয়েছো। সবই ঠিক আছে স্যার, জানেন, কিন্তু কিন্তু আফসোস শুধু একটাই, আমি 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 কোনোদিনও নন্দিনীকে বলতেই পারিনি যে আমি ওকে ঠিক কতটা ভালোবাসি। আর আর এখন তো কোনোদিনই বলা যাবে না। ও হয়তো আমাকে ভালোবাসতো না, এটা ঠিকই, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তো ছিল। আমাদের মাঝে মধ্যে দেখা হতো, কথা হতো। আর এখন তো সারাটা জীবন আমি ওর কোনোদিন মুখোমুখি পর্যন্ত হতে পারবো না। ও সারা জীবন আমায় ঘেন্না করবে, চরম ঘেন্না। জানেন স্যার, জানেন, ও যখন আমি যখন সেজেছিলাম, ও আমায় চিনতে পেরেছিল। ওর মনে হয়তো কিছু ছিল যেটা যেটা ভালোবাসা অথবা ভালোবাসা নয়। কিন্তু এখন তো শুধুমাত্র ঘেন্নাই থাকবে। এখন ওর মনে কোনো জায়গাই হবে না, আমার কোনো জায়গাই হবে না। স্যার, ডিউটিটাই সব বলুন। মানে সৌরভকে তো মরতেই হতো, কিন্তু আমার হাতেই হতে হলো। নন্দিনী সারাটা জীবন আমাকে ওর স্বামীর খুনি হিসেবেই চিহ্নিত করবে। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে আমি ওকে কখনো দেখাতে পারিনি যে আমি ওকে ঠিক কতটা ভালোবাসি, তবে আপনি তো জানেন স্যার, আমি আজ শুধুমাত্র আমি যে ওর ভালোই চাই স্যার। আমি যে ওকে বড্ড ভালোবাসি। চোখের কোণাটা জলে ভরে গেল পার্থর পাশে বসে থাকা ভদ্রলোকটি এবার পার্থর কাঁধে হাত রেখে বললেন, শোনো পার্থ, সবসময় এফর্টসটা ম্যাটার করে না, ম্যাটার করে ভাগ্যটা। হয়তো নন্দিনী তোমার ভাগ্যে ছিল না, তাই তুমি যতই এফর্টস দাও না কেন, যতই তাকে ভালোবাসো না কেন, এই ভালোবাসাটা হয়তো চিরকাল একতরফাই থেকে যাবে। কষ্ট পেও না। আরে বাবা, তুমি তো তাকে ভালোবাসো, এটাই সবচেয়ে বড় সত্য। বেশ কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে রইল পার্থ। তারপর মাথা তুলে ভদ্রলোকটিকে প্রশ্ন করল, একটা কথা কিছুতেই আমার মাথায় আসছে না। মানে আপনি আমার বিষয়ে এত খবর পেলেন কোত্থেকে? ভালো প্রশ্ন করেছো পার্থ। আর সত্যি কথা বলতে কি, এখন এর উত্তরটা তোমাকে দিতে আমার কোনো বাধা নেই। পিছন ঘুরে দেখো তো, ঘাটের সিঁড়ির ওপর কে দাঁড়িয়ে আছে? পার্থ পিছন ঘুরে যাকে দেখল, তাকে দেখে পার্থর পুরো পৃথিবীটা যেন উল্টে গেল। পার্থ দেখল
তাদের পিছনে ঘাটের সিঁড়ির ওপর দাঁড়িয়ে রয়েছে তার একমাত্র বন্ধু শুভ। শুভ? শুভ নয়, ও হচ্ছে ইন্ডিয়ান রয়ের একজন ফিল্ড এজেন্ট। ওর কোড নাম মিগল। কলেজে পড়ার সময় থেকেই ও আমাদের সঙ্গে যুক্ত হয়। ওকে পার্থ, আশা করি তোমার আর কোনো প্রশ্ন নেই। আমি এবার চলি। এই খামটা ধরো, এর মধ্যে তোমার নতুন অ্যাড্রেস রয়েছে। তুমি কিছুদিন বিশ্রাম করো, তারপর তোমায় কোনো নতুন অ্যাসাইনমেন্টে পাঠাবো। ভালো থেকো। পার্থ পড়ন্ত বিকেলের শান্ত গঙ্গার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে নন্দিনীকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু নন্দিনী তাকে চিরকাল ভুল বুঝবে। ভালোবাসা তো দূরের কথা, নন্দিনী হয়তো তার মুখটাও আর দেখতে চাইবে না। চিরকাল তাকে তীব্র ঘৃণা করবে। প্রেম অত্যন্ত পবিত্র জিনিস, কিন্তু একতরফা প্রেম বড়ই বেদনাদায়ক। সেখানে প্রতিদিন অবহেলার বিষ পান করে একটু একটু করে অন্তিমের দিকে এগিয়ে যায় প্রেমিক। আর প্রেমিকা থাক, তার কথা আর নাইবা বললাম। আমার মনের বন্ধ ঘরের রুদ্ধ কথাগুলো রোজ আমাকে বলে যায়, এবার এগিয়ে চলো। আর কতদিন বাসবে ভালো, করবে অপেক্ষা, সে তোমাকে ভুলেই গেছে, করে উপেক্ষা। সে এখন অন্য কারো, আমি বড্ড একা। বিধাতা চাইলে পরজন্মে আবার হবে দেখা। এই কথা বলে আমি মনকে বুঝিয়ে রাখি, জানি তারাও বোঝে যে আমি তাদেরও দিচ্ছি ফাঁকি। তাই তারা রোজ রাতের বেলা আমার কানে কানে বলে, পালাতে চেয়েও আটকে গেছিস এ কোন মায়া জালে। জনাব, সৌরভকে গুলি করে মেরে দিয়েছে। মুন্সি বাইনসোদ, তোরে এতগুলা টাকা দিলাম, তাও তাও হোডারে বাঁচাইতে পারলি না। এই কি আছিস? কাট হালারে। না, আরে দুরানি আগে কাট, সিটতাছে। ওই ওই স্যারকে একটু ফোনটা লাগাতো। হ্যালো, yes sir, the weapon has been ready. Yeah, we'll keep in touch. No, that's not a matter. We will organize that fund. Okay sir. Khuda Hafiz.